আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমামউদ্দিন, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফার্স্ট ইয়ার। তো আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, জটিল যৌগ। তো এইটা পার্ট 1, এরপর আরও 2টা বা 3টা পার্ট আসবে। টোটাল 3টা থেকে 4টা, হ্যাঁ, ম্যাক্সিমাম 4টা, 3টা পার্টই আসবে হয়তো। টোটাল 3টা পার্ট আসবে জটিল যৌগ নিয়ে। দেন এর ভিতরে আমরা জটিল যৌগ কনসেপ্টটা ক্লিয়ার করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো জটিল যৌগ বুঝতে গেলে আমাদের আগে 2টা জিনিস বা 2টা টপিক ক্লিয়ার করা উচিত, হ্যাঁ? তো সেই 2টা টপিক কি কি ভাই? সেই 2টা টপিক কি? একটা হচ্ছে ডি ব্লক মৌল, একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী, হ্যাঁ? একটা ডি ব্লক মৌল, একটা কি ভাই? সন্নিবেশ সমযোজী, হ্যাঁ? সন্নিবেশ সমযোজী, একটা কি? ডি ব্লক মৌল আর একটা সন্নিবেশ সমযোজী। তো চলো আমরা ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করি, হ্যাঁ? কি নিয়ে আলোচনা করবো ভাই? ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, হ্যাঁ? তো দেখো হ্যাঁ, এখন কি আমরা সবাই কি জানি? কেমিস্ট্রির মানচিত্র বলা হয় কাকে? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলকে, তাই না? কেমিস্ট্রির মানচিত্র কাকে বলা হয়? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এখন যদি আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলটার দিকে একটু দেখি, দেখো, যদি আমরা পিরিয়ডিক টেবিলটা একটু দেখি, দেখো জিনিসটা এরকম না? হ্যাঁ, অনেকটা কি এরকম না? এখন এখানে প্রথম 2টা গ্রুপকে আমরা কি বলি? গ্রুপ 1, গ্রুপ 2, এটাকে আমরা কি বলি? এস ব্লক বলি না? প্রথম 2টা গ্রুপকে আমরা এস ব্লক বলি। কেন এস ব্লক বলি? কারণ এদের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে যায়। যদি দেখো, তুমি এক্সাম্পল দেই, সোডিয়ামটা যদি আমরা খেয়াল করি, এর লাস্টে কি থাকে? 3s1 থাকে না? সোডিয়ামের লাস্টে কি থাকে? 3s1 থাকে না? তাহলে এস অরবিটাল না? লাস্ট ইলেকট্রনটা কোথায়? এস অরবিটাল না? এরপর কি এই যে 13 থেকে 18, 13 থেকে 18, 13 থেকে 18, এই এই কয়টা গ্রুপ, 13 থেকে 18, এই কয়টা গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি? পি ব্লক মৌল বলি না? পি ব্লক মৌল। কেন আমরা পি ব্লক মৌল বলি? কারণ ওই যে সেম, লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে যায়। লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে যায়? পি অরবিটালে যায়। দেখো, যেমন ধরো অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রন কোটা 8টা, তাহলে লাস্ট অরবিটাল ইলেকট্রন কি? 2p4, 4। তাহলে এটা কোন অরবিটালে গেছে? পি অরবিটাল। তাহলে এটা পি ব্লকভুক্ত মৌল, হ্যাঁ? 13 থেকে 18 পি ব্লক মুক্ত মৌল। সেম এই যে মাঝখানে ফার্স্টের 2টা এস ব্লক, 13 থেকে 18 পি ব্লক, এর মাঝখানে যা আছে, এর মাঝে যা আছে সবই হচ্ছে ডি ব্লক। সবই কি? ডি ব্লকভুক্ত মৌল। সব হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। কেন এইগুলো ডি ব্লকভুক্ত মৌল? কারণ এইগুলোর লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে যায়। আর এই ডি ব্লকভুক্ত মৌলগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, হ্যাঁ? এই ডি ব্লকভুক্ত মৌলগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ওই যতগুলো বৈশিষ্ট্য আছে তার ভিতর একটা হচ্ছে আমাদের জটিল যৌগ। তার ভিতর একটা কি? আমাদের জটিল যৌগ। তার ভিতর একটা জটিল যৌগ। এখন আসো আমরা আরো কিছুটা আলোচনা করি ডি ব্লকভুক্ত মৌল নিয়ে, হ্যাঁ? এখন আমরা 9-10-এ সবসময় কি করতাম? 9-10 থেকে আমরা পড়ে আসছি না যে প্রথম 30টা মৌলের নাম মুখস্থ করতে হবে, তাই না? 9-10 থেকে তো আমরা এটা শুনে আসছি যে প্রথম 30টা মৌলের নাম মুখস্থ করতে হবে। তো এই যে প্রথম 30টা মৌল, এই প্রথম 30টা মৌলের মধ্যে যদি আমরা দেখি 21 থেকে 30 নম্বর মৌল কি কি আছে দেখো তো। 21 থেকে 30 নম্বর মৌলগুলো বা 21টা ইলেকট্রন কার? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এরপর কি আছে? ম্যাঙ্গানিজ, আয়রন,
কোবার, নিকেল, কপার, জিঙ্ক, তাই না? এগুলো না, এগুলাই তো, তাই না? হ্যাঁ, এগুলো কি সবকটা ডি ব্লকভুক্ত মৌল না? হ্যাঁ, সবকটা ডি ব্লকভুক্ত মৌল। এখন খেয়াল করো, এই যে ডি ব্লকভুক্ত মৌল, এই ডি ব্লকভুক্ত মৌলের আরেকটা সুন্দর বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্যটা? অবস্থান্তর মৌল। কি? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, হ্যাঁ। এই যে অবস্থান্তর মৌল, এইটা হওয়ার দুইটা শর্ত আছে। কয়টা শর্ত হবে? দুইটা শর্ত। কি কি? একটা হচ্ছে সেটা অবশ্যই ডি ব্লকভুক্ত মৌল হবে, অবশ্যই ডি ব্লক, অবশ্যই ডি ব্লক। আরেকটা কি ভাই? স্থিতিশীল আয়ন হবে 1 আর 9 এর মধ্যে। স্থিতিশীল আয়ন স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসটা লাস্ট অরবিটালটা 1 আর 9 এর মধ্যে থাকবে, অর্থাৎ ডি অরবিটালটা 1 আর 9 এর ভিতরে ইলেকট্রন থাকবে। হ্যাঁ, আমরা একটু পরে এটা এই যেই পয়েন্টটা, এটা আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করবো এখনই। হ্যাঁ, দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা দেখো। আয়রন কত ভাই? আয়রন হচ্ছে 26। এখানে দেখি, এখানে দেখি, হ্যাঁ, আয়রন কত? 26। এখন এটার ইলেকট্রন বিন্যাসটা কী ছিল বলো তো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 3d আর 4s, তাই তো? আমি যদি একটু পরে লিখছি, দাঁড়াও, 3d আর 4s, তাই না? এখন কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে বলো তো? 3ডিতে ইলেকট্রন আগে যাবে নাকি 4এসে ইলেকট্রন আগে যাবে বলো তো? হ্যাঁ, এই যে কোনটায় 3ডিতে যাবে নাকি 4এসে যাবে, এটা একটা নীতি ছিল না, আমরা পড়ছিলাম না? কি পড়ছিলাম বলো তো? আউফবাউ নীতি, তাই না? সেটাকে আমরা কি বলে বলো তো? আউফবাউ নীতি। কি বলে? আউফবাউ নীতি। কি নীতি বলে ভাই? আউফবাউ নীতি। আউফবাউ নীতিতে আমরা কি পড়ছিলাম বলো তো? যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই না? যার শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই না? এটাই তো আমরা পড়ছিলাম। এখন 3d আর 4s, এই দুটোর মধ্যে কোন অরবিটালের শক্তি কম বলো তো? 4s এর না? 3dর কত? 5 আর 4s এর 4, তাই না? তাহলে 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 4s আমাদের কয়টা ইলেকট্রন থাকে? 4, 10, 8, 18, আর কয়টা? 8টা, তাই না? তাহলে আমাদের কি হবে? 4s 2, 3d 6, তাই না? এখন এখানে খেয়াল করো, আয়রনের স্থিতিশীল আয়ন কয়টা বলো তো? আয়রনের স্থিতিশীল আয়ন কয়টা? আমরা এটা দেখে আসছি না? আয়রনের স্থিতিশীল আয়ন কয়টা দেখছি আমরা? দুইটা দেখছি না? Fe2+, আয়রন 3+, দুইটা দেখছি না? এখন এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? আর্গন 3d6, আর এটা আর্গন 3d5, তাই না? এখন এখানে লাস্ট অরবিটাল বা 3ডিতে ইলেকট্রন কয়টা? 6টা। ডি অরবিটালে ইলেকট্রন কয়টা? 6টা। আর এটার ডি অরবিটাল ইলেকট্রন কয়টা? 5টা, তাই না? এটার কয়টা? 6টা, এটার 5টা। তো আমরা একটু আগে কী দেখছিলাম? অবস্থান্তর মৌলের শর্ত কী ছিল? স্থিতিশীল আয়নের ইলেকট্রন 1 আর 9 এর ভিতরে হতে হবে, 1 আর 9 এর ভিতর হতে হবে। এখন এখানে দেখো, এই যে দুইটা স্থিতিশীল আয়ন আছে, এই দুটো ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো, 1 আর 9 এর ভিতর না?
6 একটা 5 একটা 1 আর 9 এর ভিতর না? হ্যাঁ 1 আর 9 এর ভিতর। তাহলে কি এটা অবস্থান্তর মৌল আমরা বলতে পারি না, যেহেতু এটা ডি ব্লকভুক্ত মৌল বা ডি অরবিটালও আছে, আবার স্থিতিশীল আয়ন 1 আর 9 এর ভিতরও আছে। তাহলে কি এটা অবস্থান্তর মৌল, তাই না? অবস্থান্তর মৌল, এটা অবস্থান্তর মৌল। ঠিক সেম, তাহলে এটা কি অবস্থান্তর মৌল। এখন খেয়াল করো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুটো নিয়ে খেয়াল করো। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুটো নিয়ে যদি আমরা খেয়াল করি, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রোবিন্যাস করলে আমরা কি পাই? আর্গন 3d1 4s2, তাই না? আমরা এটা পাই না, 3d1 আর 4s2। এখন স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন কোনটা বলো তো? স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন কত? 3+ না? স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন কত? 3+। এখন 3+ হলে এটার ইলেকট্রন বিন্যাস কত হবে বলো তো? আর্গন আর ডি অরবিটাল কি থাকবে বলো? ডি অরবিটাল ইলেকট্রন 0 হয়ে যাবে না? 0 হয়ে যাবে। এখন আমরা কি বলছিলাম? অবস্থান্তর মৌলের ক্ষেত্রে স্থিতিশীল আয়ন 1 আর 9 এর ভিতর হতে হবে। স্থিতিশীল আয়নের ডি অরবিটাল ইলেকট্রন বিন্যাস 1 আর 9 এর মধ্যে থাকতে হবে। এটা কি থাকতেছে? থাকতেছে না। আবার তুমি খেয়াল করো জিঙ্কের ক্ষেত্রে, খেয়াল করো জিঙ্কের স্থিতিশীল আয়ন কত বলো তো? জিঙ্কের স্থিতিশীল আয়ন কত? জিঙ্ক 2+ না? জিঙ্ক 2+। এখন 2+ যদি হয় সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কী থাকে বলো তো? আর্গন 3d10 হয়ে যায় না? কারণ 4s লাস্টে তো 4s থাকতো, 4s এর তো 2টা ইলেকট্রনই চলে যাবে, তাই না? জিনিসটা এমন ছিল না? আর্গন 3d10 4s2, তাই না? এই 2টা ইলেকট্রন তো চলে যায় কী হলো? আর্গন 3d10 এরকম হয়ে গেল না? তাহলে কি এটা কি তো আমরা অবস্থান্তর মৌল বলতে পারি বলো তো? জিঙ্ক 2+ কি তাহলে অবস্থান্তর মৌল বা জিঙ্ক অবস্থান্তর মৌল? অ্যান্সার ইজ নট, জিঙ্ক অবস্থান্তর মৌল না। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, আজকের ভিডিওটা এইটুকুই। খুবই ছোট্ট একটা ভিডিও, এরকম ছোট্ট 3টা ভিডিও আমি দিব। এই 3টা ভিডিওর ভিতর জটিল যৌগ বা জটিল যৌগের নামকরণ আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, তো এই ছিল আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমাদের যতগুলো পেজ, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল, সেগুলোর লিঙ্ক ভিডিওর ক্যাপশনে বা কমেন্ট বক্সে থাকবে। যদি তোমাদের অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় যত যে কোনো সাহায্য বা যে কোনো পিডিএফ, পোল, অ্যাডমিশন আপডেট, কোনো ভর্তি পরীক্ষার তারিখ দিলে বা সেটা সম্পর্কে আপডেট জানানো, এইসব কিছু আমাদের পেজে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবা। তো ঠিক আছে ভাই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।